আর আজকের যে শহীদ স্মরণে প্রশ্ন অনেক অনেক প্রশ্ন। এই শহীদটা 1993 সালে আপনি যদি দেখেন যে 21শে জুলাই 1993 সভাটা কেন মিছিলটা দাঁড়া করেছিল, রাইটার্স অভিযান, মহাকরণ অভিযান। অভিযানটা ছিল যে নির্বাচনী সংস্কার এবং একদম সচিত্র কাপ তৈরি করা। হ্যাঁ, পরিচয়পত্র। আচ্ছা, সচিত্র পরিচয়পত্র বা আপনার নির্বাচনী সংস্কার এটা কি মহাকরণে হবে? এটা নির্বাচন কমিশনের হতে হবে। এবং বিধানসভা এবং লোকসভার নির্বাচনটা তো সংগঠিত নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। ফলে এই ইস্যুটাতে মহাকরণ যাওয়ার তো দরকারই ছিল না। যাওয়ার দরকার ছিল আপনার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার দপ্তরে। কিন্তু সেখানে গেলেন, সেখানেও সংকীর্ণ রাজনীতি আছে। আপনি কংগ্রেস ছিল, কংগ্রেসে তখন প্রকাশ্যে দুটো গ্রুপ, একটা প্রিয়রঞ্জন দাসমুন্সির গ্রুপ, একটা হচ্ছে সোমেন মিত্রর গ্রুপ। দুজনের কে কার কত মানে ক্ষমতা তার প্রদর্শনের একটা। প্রিয়রঞ্জন দাসমুন্সির পক্ষে মমতা ব্যানার্জি। আবার প্রিয়রঞ্জন দাসমুন্সি হচ্ছে যখন প্রদেশ সভাপতি, তিনি মিটিং ডাকছেন, মিছিল ডাকছেন, অভিযান ডাকছেন, সেখানে লোক হচ্ছে না। অন্যদিকে মমতা যুব কংগ্রেসের তিনি সভাপতি, তিনি মিছিল ডাকছেন বা সমাবেশ জমায়েত ডাকছেন, প্রচুর মানুষের ভিড় হচ্ছে। ফলে এখানেও যে ক্যারিশমা, আমি কে বড় নেতা, তার একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে কিন্তু আমরা 13 জন মানুষ কেনেছি। আসলে 13 সংখ্যাটাও খুব মুশকিল, 13টা না 12টা না 11টা 10টা, সেটা নিয়েও দ্বন্দ্ব আছে। আপনি বললেন যে উড়িষ্যা হাইকোর্টের একজন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়কে দিয়ে এই সরকারই কিন্তু একটা কমিশন গঠন করেছিল। সেই কমিশনের রিপোর্ট কিন্তু আজকে দীর্ঘ সময়, প্রায় 14 বছর হয়ে গেল, সেই কমিশনের রিপোর্ট কিন্তু আমাদের চোখের সামনে এলোই না। কি হলো, কি ব্যাপারটা? আজকে 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 মঞ্চে আজকে তো মঞ্চে এইগুলোই উঠা উচিত ছিল, যেহেতু শহীদ স্মরণ আমরা এই করেছি, এই কমিশনের রিপোর্ট আমরা পেশ করব, যারা যারা দোষী তাদের চিহ্নিত করা হবে। কিছু এইটা নিয়ে আর কোনো কথাই হয় না, শুধু এটাকে ব্যবহার করে, যেটা মীরাতুন্দি বললেন যে দিল্লিতে ক্ষমতা দখল করতে হবে, শুধুমাত্র এটা একটা রাজনৈতিক কর্মসূচি। নিজেদের কর্মী বাহিনী, নিজেদের নেতা, তাদেরকে সকলকে এক জায়গায় করে তাদের রাজনৈতিক ভাবে মোটিভেশন দেওয়া, মোটিভেট করাটাই হচ্ছে একটা রাজনৈতিক কর্মসূচি। এটা শহীদদের স্মরণটাকে জাস্ট ব্যবহার করা হয় এখানে। আর আরেকটা কথা, মনীশ গুপ্তের প্রসঙ্গটা এসছে, আপনি কিছুটা বলেছেন, আমার কাছে আর পুরো রিপোর্টটাই আছে যে মনীশ গুপ্ত হাইকোর্টে মাত্র তার কয়েকদিন, 21শে জুলাই বা 2রা আগস্ট, আপনি হাইকোর্টে তিনি হলফনামা পেশ করেছিলেন। একদম সেখানে বলছেন 215 জন পুলিশ সেখানে আহত হয়েছিলেন, 215 জন। যুগ্ম কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার সহ, হ্যাঁ, 215 জন পুলিশ আধিকারিক সেখানে কিন্তু তারা আহত হয়েছিলেন। এবং বহু জনের মানে মানে রিভলভারের গুলি লেগেছিল, বোমার স্প্রিংটার লেগেছিল, তারা হসপিটালে ভর্তি, সব তালিকাও পর্যন্ত দিয়েছিল। তা সেই যে মনীশ গুপ্ত আবার চলে গেল যখন 11-ই, সেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে যাদবপুরে হারালেন বিপুল ভোটে। এবং সেখানে সেই মনীশ গুপ্ত তখন স্বরাষ্ট্র সচিব, সেই সমস্ত রিপোর্ট দিয়েছিল। তারপর একদম, মানে এটা তো ঘটনা, মানে এই প্রশ্ন তো উঠবেই, যিনি যে দলের মন্ত্রী মনে করে 21শে জুলাই যে যারা মারা গেছিল তারা সমাজ বিরোধী, মদ্যপ, সশস্ত্র ছিল, তার মানে সেই মন্ত্রী যদি এটা মনে করে, তাহলে তাকে সামনে রেখে শহীদ স্মরণ হতে পারে তাকে মঞ্চে উঠতে দিয়ে? এই জায়গাটাই হচ্ছে বলি যে রাজনীতিতে আজকের নীতির জায়গাটা বড্ড ছোট হয়ে গেছে, বা প্রায় শেষের কত। নীতি বলে কিছু নেই, সবটাই হচ্ছে ক্ষমতা দখলের জন্য যাকে যখন যেখানে ব্যবহার করা যায়। এই মনীশ গুপ্ত একটা আইএস অফিসার ছিলেন, স্বরাষ্ট্র সচিব। হ্যাঁ, স্বরাষ্ট্র সচিব থেকে তিনি রিটায়ার করার পরে পরে ঢুকে গেলেন একটা রাজনৈতিক দলে, এবং সেখান থেকে এমএলএ হয়ে গেলেন, তারপর মন্ত্রী হয়ে গেলেন, তারপরে রাজ্যসভার সাংসদ হলেন। কিন্তু আসলে সেই আজকের যারা মারা গেছে, এই যে গুলি চালানোর নির্দেশটা কে দিতে পারে? সর্বোচ্চ অথরিটি স্বরাষ্ট্র সচিব, এবং সেই স্বরাষ্ট্র সচিব তো মনীশ গুপ্ত। সেই মানুষটা যদি আবার এই শহীদ দিবসের মঞ্চে সেখানে আলো করে বসে থাকে, তখন শহীদরা পরিবার আজকে কিভাবে তারা দেখছে বা ভাবছে, আসলে সমাজ কি ভাবছে, আজকের বিরোধী রাজনৈতিক দলগুলো কি ভাবছে, তারা কি বলতে পারছে? কংগ্রেসের শহীদ 13 জন যদি হয়ে থাকে, আজকে তৃণমূল তার শহীদ দিবস পালন করছে, একদম। আমি ঠিক
এটা কংগ্রেসও বলতে পারছে কোথায় সেইভাবে, সিপিএম বিজেপি কেউ কি বলতে পারছে? আসলে যেভাবে উপস্থাপন করছে যত ভালোভাবে, বাজারটা তার হচ্ছে, যে পাচ্ছে না, হ্যাঁ, সে হারিয়ে যাচ্ছে, সে পিছিয়ে পড়ছে। আসলে ওই একটাই কথা, ক্ষমতা দখলের রাজনীতি, যে ক্ষমতা দখলের জন্য যা করার দরকার, যেভাবে করার দরকার, সেই সংকীর্ণ দলীয় রাজনীতির পাকে আমার রাজ্য হাবুডুবু খাচ্ছে। একদম, আমি ঠিক এখানেই মিনতি, বিষয়টা না অনেকটা প্রতীকী, ভীষণ সিম্বলিক। বিষয়টা হচ্ছে যে এরকম আমরা তো দেখেছি যে আজকে আমাদের রাজ্যের যিনি মহা নেত্রী আর কি, তার অনুমোদন ছাড়া তিনি সব পারেন। তিনি আজকে এখান থেকে ওকে টেনে নিয়ে আসছেন, কালকে যিনি ওনার বিরুদ্ধে ছিলেন, আজকে আজকে যারা মঞ্চে ছিলেন অনেকেই একসময় তার বিরোধী ছিলেন, সবাইকে নিজের পায়ের কাছে এনে ফেলেছেন। এমনটা কি যে আসলে যুব কংগ্রেসে যে কর্মীরা শহীদ হয়েছিলেন, শহীদ হওয়ার পরে তাদেরও টেনে নিয়ে মানে আমাদের শহীদ হিসেবে তিনি চিহ্নিত করতে পারছেন, মানে মৃত্যুর পরেও তার রাজনৈতিক পরিচয় বদলে যাচ্ছে, বদলে দিতে পারছেন আর কি, উনি এত ক্ষমতাধর। আরো আরো ব্যাপার আছে, আরো করুন দিকটা ভাবলে মানে আমাদের ওই মাথায় রাখুন রাখুন, তো মাথায় আর কিছু রাখতে পারছি না। ওনার নিবেদন আবেদনটা মানতে পারছি না। সবসময় বলছেন মাথায় রাখুন, কিন্তু মাথায় তো রাখতে পারছি না, মুশকিল হয়েছে। কারণ যে প্রশ্ন আবারও প্রশ্ন করছি, মৃত্যু, মৃত্যু তো কারোর হাতে নেই। কেউ তো, মৃত্যু ব্যাপারটা হচ্ছে এমন যেখানে আমরা সত্যি সমস্ত মানুষ অসহায়, জানি না কখন মৃত্যু হবে, নিয়ন্ত্রণ করতে পারবো না, মৃত্যু রোধ করতে পারবো না। তো যাই হোক, মৃত্যু সেই কারণে অত্যন্ত নিষ্ঠুর একটা সত্য এবং অত্যন্ত করুণ, একই সঙ্গে নিষ্ঠুরও করুণ। তো শহীদদের মৃত্যুকে ব্যবহার করে, যেটা এতক্ষণ আনিসুর রহমান সাহেব বললেন, যারা ক্ষমতা দখলে রাজনীতি করে তাদের মতো নিষ্ঠুর অসংবেদনশীল মনের মানুষ আর হতে পারে? এটা তো তারা তো তাই করছেন, ভুলেও যাচ্ছেন, এটাই ভুলিয়ে দিচ্ছেন তারা কংগ্রেস কর্মী ছিল। নিজে যে তখনও কংগ্রেসের লোক ছিলেন সেটাও ভুলিয়ে দিচ্ছেন সকলকে। তাদের মৃত্যুকে ব্যবহার করে আজকে এই মঞ্চে কি করা হচ্ছে না, ক্ষমতা দখলের জন্য যে প্রক্রিয়াগুলো করা দরকার সেগুলোই করছেন। তো মৃত্যুকে নিয়ে এই ধরনের ব্যবহার করা নামক মানসিকতা, আমি বলবো এর থেকে নিন্দনীয় কাজ আর হয় না। এটা আমার এক নম্বর কথা। দ্বিতীয় পর্যায়ে আবার সেই মৃত্যু, এই 13 জন মানুষ নামক প্রাণীর মৃত্যু যার সক্রিয়তায় হয়েছিল, তিনি আজকে এই মহান নেত্রীর একেবারে পাশের মানুষ, কাছের মানুষ। তো একবারও মনে হলো না যে এই ব্যক্তিটি আমার এতজন কর্মীকে শহীদ বানিয়েছিলেন, সেই ব্যক্তিকে আমি কাছের মানুষ করতে পারলাম, কিন্তু অতি সাধারণ মানুষও সেটা করতে পারে না। তো এরকম একটা এত বড় পর্যায়ের মানুষ, এত বড় অবস্থানে থাকা মানুষ এরকম একটি কাণ্ড ঘটিয়ে ফেলতে পারছেন, কে কারোর মনে কোনো প্রশ্ন যাচ্ছে না? আমরা হতভাগা, আমাদের মনে প্রশ্ন যাচ্ছে। এটা এক নম্বর কথা আমার এই পর্যায়ে। দ্বিতীয় কথা যেটা বলা খুব জরুরি, সেটা হচ্ছে আজকের মঞ্চে খুব প্রাধান্য পেয়েছে বর্তমানে যারা কেন্দ্রীয় শাসক দলে রয়েছেন, সেই শাসক দলের বাঙালি সম্পর্কিত পদক্ষেপ, সাম্প্রতিক পদক্ষেপ, বাংলাভাষী তাদের সম্পর্কিত অত্যন্ত নঙর্থক নিন্দনীয় পদক্ষেপ, সেইটাকে এরা এই মঞ্চে হাতিয়ার করল। যে সভাপতির কথা বলছিলাম, সর্বভারতীয় সভাপতি নাকি যেন, তিনি কিন্তু এটা সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সম্পাদক, সভাপতি নয়। আচ্ছা, সেই সম্পাদক এটার উপরে খুব জোর দিলেন যে ভাষা আন্দোলন আমরা করব, ভাষা আন্দোলনের উপরে যদি কোনো আক্রমণ আসে বাঙালি জাতি এবং বাংলা ভাষার উপরে, তাহলে আমরা সেটা বরদাস্ত করব না। কি আপনারা বরদাস্ত করবেন? জনগণকে বলা হচ্ছে। তো এটাকে একটা খুব সুন্দর ইস্যু হিসাবে শহীদ স্মরণ অনুষ্ঠানে ব্যবহার করা। কোথায় শহীদ, কোথায় তাদেরকে নত মস্তকে স্মরণ? আমরা তো সেটাই জানি, শহীদ মানে আমরা তাই বুঝি। আমার কাছে শহীদ হচ্ছেন ক্ষুদিরাম বসু, আমার কাছে তার থেকে বড় শহীদ আর কেউ নেই। তাকে নিয়ে তো কিছু করেন না,
এই শহীদরা ওনাকে আজকে পদে বসিয়ে দেওয়ার জন্য যা জীবনটা দিয়ে গেছেন। তো সেই শহীদদের স্মরণ অনুষ্ঠানে বাংলা বাঙালি ভাষা আন্দোলন এটা দেখিয়ে দেবেন, এবং জয় বাংলা এই দুটো শব্দবন্ধ অন্তত 15 বার বোধহয় উচ্চারণ করেছেন মনে হচ্ছে আমার। মানে মানুষকে ক্ষিপ্ত করার জন্য, উদ্দীপ্ত করার জন্য, ক্ষিপ্ত নয় উদ্দীপ্ত করার জন্য জয় বাংলা জয় বাংলা জয় বাংলা, এটা এই সম্পাদক মহাশয় তিনি উচ্চারণ করেছেন। এবং সেখানে ভাষা আন্দোলন করবেন, যদি বাঙালি জাতি ভাষার উপরে কোনো রকম অত্যাচার নামিয়ে আনে শাসক দল, তাহলে দেখে নেবেন তারা। এই ধরনের কথাগুলো অত্যন্ত উচ্চস্বরে বলা, উচ্চ রোলে বলা, ঝগড়ার মতো মূর্তিতে বলা। তো এই দলাদলি, ঝগড়াঝগড়ি, লড়ালড়ি, এগুলোই কি দেশে আমরা বসে বসে দেখবো যে এই নেতা নেত্রীরা একটা দল আর একটা দলের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করছে? এটাই কি রাজনীতি? রাজনীতির এই রূপ দেখবার জন্য আমরা এতদিন ধরে বেঁচে আছি। এটা আমার দ্বিতীয় প্রশ্ন, প্রশ্নের উত্তর পাচ্ছি না। তৃতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে একজন জয় বাংলা, আরেকজন বললেন জয় হিন্দ। জয় বাংলা যিনি বললেন তিনি কিন্তু জয় হিন্দ বললেন না। তাহলে এই তফাৎটা একটু কানে লেগেছে। একজনের দিল্লি দখল, জয় হিন্দ বলা, আরেকজনের জয় বাংলা এবং বাংলা ভাষার উপর আক্রমণ প্রতিরোধ করা, এইভাবে বাঙালিদের সংঘবদ্ধ করার এরকম এমন ডাকও দিয়েছেন, ঐক্যবদ্ধ হবেন তো। আর যে প্রশ্নটা তো বলেছেন, এটা প্রশ্নটা আনিসুর রহমান বলেছেন, যে রহমান সাহেব, যে কংগ্রেস কর্মীদের মৃত্যু আর আজকে কংগ্রেস কর্মীদের প্রতি বা কংগ্রেস দলের প্রতি তার যে অবস্থান, মৃত্যুকে ঘিরে শহীদের স্মরণ অনুষ্ঠান, আর কংগ্রেস কর্মী বা দলের প্রতি তার যে মনোভাব, অর্থাৎ বিরোধী দল, এই দুটোকে আমরা দুটোর মধ্যে সামঞ্জস্য করতে পারছি না। হয়তো আমাদের মাথারই দোষ। উনি তো মাথায় রাখবেন বলেন, মাথায় আমরা রাখতে পারছি না। অসুবিধাটা মাথারই মনে হচ্ছে। দেখা যাক এর পরবর্তীতে কি করেন। কিন্তু আমি একটা কথা বলতে পারছি না যে শহীদ স্মরণ অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ভূমিকা গ্রহণ করলেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা কি এক্ষেত্রে ভুলে যাব যে রাজ্যে একজন মুখ্যমন্ত্রী আছেন? তিনি প্রকাশ্যে একটা দলের, তার প্রতিষ্ঠিত দলের হয়ে কথা বলে যাচ্ছেন, যেটা মুখ্যমন্ত্রীর বলার কথা সেই কথা তিনি বলে যাচ্ছেন। প্রকাশ্য জনসভা, এত বড় জনসভা, জনগণকে ডেকে এই বার্তাও দিয়েছেন যে সকলে আমাদের দলভুক্ত হয়ে যান, একজনও আর কেউ যেন বাকি না থাকে, এই রাজ্যের সকলেই আমাদের দলভুক্ত হয়ে যান। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলতে পারেন না। তার দলের হয়ে এই আহ্বান করা আর একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর অবস্থানে থাকা, এটা সম্ভব নয়। জনগণের কাছে যে আহ্বান তিনি জানিয়েছেন, তিনি রাখতে পারেন, সব আহ্বান রাখতে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু দলনেত্রী হিসেবে সকলেই আমাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যান, এই রকম আহ্বান জানানো যায় না, কিছুতেই নয়। তাহলে গণতন্ত্র মুছে ফেলা হোক, সংবিধানকে ছিঁড়ে ফেলা হোক, নষ্ট করে দেওয়া হোক। করলেই যে সেটা চলছে, জ্যোতি বসু করেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন, উনি করেছেন, এই তন্ত্রে আমি বিশ্বাসী না, এই প্রক্রিয়ায় আমি বিশ্বাস করি না। করলে সকলেই ভুল করেছেন, যদি ওরাও করে থাকেন তারাও ভুল করেছেন। তাদের ভুলকে আমরা ভুল বলবো না, আর এদের ভুলকে ভুল বলবো, এটা তো হয় না, হতে পারে না। আমি সেই লজিক বিশ্বাসী নই, আমি যুক্তিবাদী মানুষ। আমার মনে হয় এক্ষেত্রে একটা স্ট্রিক্ট নৈতিকতা মানা দরকার। আর শেষ কথা, আমার রাজনৈতিক শব্দটার মধ্যে নৈতিক কথাটা রয়েছে, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা আজকে নৈতিকতা বিবর্জিত ব্যক্তিত্ব, এটা হচ্ছে সব থেকে বেশি ক্ষতিকারক বাস্তব। একদম রাজনীতি থেকে নৈতিকতা একেবারে সরে গেছে।